বাংলাদেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। 2 উপজেলায় 144 ধারা বহাল। এবং নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। দেশ জাতির মঙ্গল কামনায় দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি। শুনছিলেন শিরোনাম। মিডল স্কুল এজ 5+ থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি, দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে। এবার বিস্তারিত। শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সদর ও গুইমারা উপজেলায় চলমান 144 ধারার মধ্যেই গুইমারার রামেশু বাজারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পড়ে গেছে। এ সময় বাজারের পাশে থাকা বসত ঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় 11 সেনা সদস্য সহ বেশ কয়েকজন স্থানীয় আহত হয়েছেন। বাজারের দোকান মালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবরোধের সমর্থনকারী ব্যক্তিরা এখন সড়কে অবস্থান না করলেও এলাকায় আছেন। এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল আছে। এর আগে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা কার্যকর ও অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। আপনারা 144 ধারা দেবেন, সাথে সাথে লোকজনকে তুলে নিয়ে যাবেন। কোনো কথা নাই এখানে, অসুবিধা কোথায়? এটা আপনারা করেন না কেন? 144 ধারা দিচ্ছেন, এটাকে একবারে পানি বানিয়ে ফেলছেন। আগে তো 144 ধারার নাম শুনলেই লোকজন ঘর থেকে বেরোবে না। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন 3 ততদিন, এই তো 144 ধারা, কোনো কথা নাই। প্লিজ, এটা হওয়া দরকার। আদারওয়াইজ কিন্তু আপনাদের মব কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হবে। মঙ্গলবার রাতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ির পরিস্থিতি। ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হলেও এখনও পলাতক 2 জন। এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে বাঙালি ও পাহাড়ি সংঘর্ষের ঘটনায় পাহাড়ে বর্তমানে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। খাগড়াছড়ির জেলা রিপোর্টার কানন আচার্যের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল মঙ্গলবার রাত 9টায় প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। ওই দিন রাত 11টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি। বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলার বাসিন্দারা। যুগ্ম ছাত্র জনতা ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। ধর্ষণের অভিযোগে বুধবার ভোরে ওই শিক্ষার্থীর বাবা জেলার সদর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় সব আসামি গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার থেকে উত্তপ্ত হতে থাকে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয় অবরোধ। এতে ঢাকা সহ সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আসছি, এখন আইসা অবরোধে শনিবার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি 2 পক্ষের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন বেলা 2টা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা হয় 144 ধারা। বিজিবি জানায়, স্বনির্ভর বাজারে গতকালের সংঘর্ষের মাঝে 5 থেকে 6টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
এদিকে খাগড়াছড়ির পুলিশ জানিয়েছে ধর্ষণের ঘটনায় করা মামলায় শয়নশীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে বাকি 2 আসামি এখনো পলাতক। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়ি শহরের সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন জেলা রিপোর্টার কানন আচার্য। খাগড়াছড়িতে 140 ধারা আজকে দ্বিতীয় দিনে খাগড়াছড়ি সদর উপজেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও গুইমারা উপজেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে বলছে স্থানীয়রা। ওখানে সকাল থেকে রামেসু বাজারে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে 11 জন থানা সদস্য আহত হয়েছে। সেখানে একটি ইজি বাইকও জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রায় 5 থেকে 7 জন আহত হয়েছে। তবে এখন গুইমারার পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আসলেও ওখানে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এখনও পর্যন্ত খাগড়াছড়ি সদর এবং গুইমারা উপজেলায় 144 জারি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল ভারত থেকে 2টি ট্রাকে 50 টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। ট্রাক দুটি আখাউড়া স্থলবন্দরে রয়েছে। কাগজপত্র যাচাই বাছাই শেষে এসব চালের ছাড়পত্র দেয় কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স আখাউড়া এ চাল আমদানি করে। প্রতি টন চাল আমদানির মূল্য ধরা হয়েছে $500। বাংলাদেশি টাকায় প্রতি কেজি চালের দাম প্রায় 61 টাকা। আগরতলা জগন্নাথ ট্রেডিং এ চাল রপ্তানি করে, যা চট্টগ্রামে পাঠানো হবে। বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হল সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা। গতকাল বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান জেলা প্রশাসন, সেনা জোন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ও আলীকদম উপজেলা ফুটবল দল। খেলায় নাইক্ষ্যংছড়ি ফুটবল দলকে 2 গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন আলীকদম উপজেলা ফুটবল দল। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM রাকিব ইবনে রিজওয়ান। বান্দরবানের 7 উপজেলা থেকে নতুন নতুন ফুটবল খেলোয়াড় খুঁজে বের করতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় দেশের বিভিন্ন জেলায় শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সুষ্ঠুভাবে পূজা উদযাপন নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দেশ ও বিশ্ব মানবের কল্যাণ কামনায় দেবীর পায়ে অঞ্জলি দেন ভক্তরা। ডেস্ক রিপোর্ট। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর কাঁসার শব্দে মুখর পূজা মণ্ডপগুলো। সকালে ষষ্ঠাদি, কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। অশুভ শক্তির বিনাশে আবাহন করা হয় অসুর বিনাশিনী দেবী দুর্গাকে। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ এবং অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে আরাধনা শুরু করবেন দেবী ভক্তরা। দেশটা জানি অনেক ভালোভাবে কাটে, সবাই যেন ভালো থাকে। মাকে নিয়ে আমাদের যত জল্পনা কল্পনা এবং একটি বছর শেষে আমরা মাকে বরণ করে নেওয়ার জন্য অতি উদ্গ্রীব থাকি। মা আমাদের মাঝে এসেছে, আমরা খুব আনন্দিত। দেশবাসী যেন সকলে ভালো থাকে। দেবী দুর্গার কাছে প্রার্থনা, সকল আসুরিক শক্তি বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক। বাংলাদেশের আপামর মানুষ আমরা যেন আলোকিত পথে চলতে পারি, এই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির দ্বারোদ্ঘাটন করে। মা যেন এই বিশ্বের সকল জীবের শান্তি বর্ষিত করেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে যেন এই বিশ্ব শান্তিময় হয়। পাবনা, রাজশাহী, যশোর, নোয়াখালী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুর সহ প্রতিটি জেলায় মহাসমারোহে শুরু হয়েছে সনাতন ধর্মানুসারীদের সবচেয়ে বড় এই উৎসব। অসুরের বিনাশ আর জগতের সুখ শান্তির আশায় মন্দির ও মণ্ডপে জড়ো হয়েছেন ভক্ত ও পূজারীরা। সন্তান কামনার জন্য আমি আজকে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করতে আসছি। প্রার্থনা এটাই মায়ের কাছে যে সকল মানুষের সুখ শান্তি মা যেন সবার জন্য সমৃদ্ধি করে। জগতে সবার মঙ্গল হোক, সবাই শান্তিতে বাস করুক, এটা আমাদের প্রার্থনা। সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে এবার পূজার আয়োজন হয়েছে। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। থাকবে পূজা উদযাপন কমিটির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও। আমাদের এলাকাটা খুবই শান্তিপ্রিয়। প্রতি বছরের ন্যায় আশা রাখলাম আর মায়ের কাছে প্রার্থনা করতেছি আমরা যেন প্রতিবারের ন্যায় এবারও যেন পূজাটা সুন্দর এবং সুন্দরভাবে আনন্দ উৎসব করতে পারি। আমাদের পাশাপাশি আনসার সদস্য
র্যাব সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে আমাদের সমন্বয় আছে। আশা করছি যে সবাইকে নিয়ে আমরা একটি ভালো শারদীয় দুর্গাপূজা এবার উপহার দিতে পারবো নগরবাসীকে। দুর্গোৎসব উপলক্ষে মন্দির ও মণ্ডপ ঘিরে মেলা বসেছে বিভিন্ন জেলায়। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্তলোকে আসছেন। এবার দেবী দুর্গার আগমন গজ বা হাতির পিঠে চড়ে, বিদায় নেবেন দোলনায় বা পালকিতে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, পূজা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন যশোর রিপোর্টার রাহুল রায়। থেকে আমরা বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছি যে আনসার সদস্যরা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন পুলিশ সদস্যরা, এবং বিভিন্ন মণ্ডপে আমরা যে টহল টিম প্রশাসনের পক্ষ থেকে সেটি আমরা দেখেছি। একই সাথে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার এর মধ্যে বিভিন্ন মণ্ডপ পর্যায়ক্রমে পরিদর্শন করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে মনিটরিং সেল সেটি খোলা হয়েছে, এবং মনিটরিং সেলের যে নাম্বার সেটি প্রত্যেকটি পূজা মণ্ডপে নিয়ে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা প্রয়োজন হলে সেই নাম্বারে ফোন দিয়ে সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 700 পূজা মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তার জন্য তারা 4টি অঞ্চলে বিভক্ত করেছেন, এবং এরই মধ্যে সেই সমস্ত এলাকায় ছক মাফিক তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। একই সাথে বিভিন্ন মণ্ডপে আসলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবকিছু মিলে কোনো ঝুঁকিপূর্ণ মণ্ডপ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গোপালগঞ্জ, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে দুর্ঘটনা ও যানজটের প্রধান কারণ হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালক যেখানে সেখানে ব্রেক করা ও হর্ন বাজানোর মধ্য দিয়ে নাগরিক জীবন দুর্বিষহ করে তুলেছে এইসব অটোরিকশা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ পৌর এলাকায় লাইসেন্সপ্রাপ্ত প্যাডেল চালিত রিকশা 1000-এর মতো, আর শহরে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে 4000-এরও বেশি। অটোরিকশার কারণে শহরের লঞ্চঘাট, কলেজ মসজিদ রোড, চৌরঙ্গি, নতুন বাজার, পাবলিক হল ও পোস্ট অফিস মোড়, মডেল ও বিনাপানি স্কুলের সামনে সর্বক্ষণই লেগে থাকে যানজট। হঠাৎ করে অটোরিকশা একটা ঘুরলে পারলো, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো বন্ধ হলে 80% দুর্ঘটনা কমে যাবে। অদক্ষ ড্রাইভার তো আছি, এদের যে কোনো জায়গায় ব্রেক করে, যা নিজেদের ভিতরে আতঙ্ক থাকে। দুর্ঘটনা ও যানজট নিরসনে দ্রুতই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পৌর প্রশাসক। যত্রতত্র পার্কিং বন্ধ করার জন্য আমরা আমাদের যে ব্রিজ, শহরের মধ্যে যে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে, এগুলোকে আমরা একদিকে চলাচল ব্যবস্থা এবং নো পার্কিং জোন আমরা চিহ্নিত করার জন্য কাজ করছি। নোয়াখালীর মাইজদিতে ব্যাটারি চালিত অটোরিকশা আছে 5000-এরও বেশি। এগুলো শহরে দুর্ঘটনা ও যানজটের অন্যতম প্রধান কারণ বলে জানান ভুক্তভোগীরা। মাইজদি শহরের বিশাল সমস্যা হলো যানজট। এই যানজটের মূল কারণ হচ্ছে অটোরিকশা। একটা রিকশা আমাকে গায়ের মধ্যে ধাক্কা দিতে চেয়েছিল, পরে আমি সরে গেছি একটুর জন্য, নাইলে আজকে আমি অনেক ব্যথা পাইতাম। আমরা চাই যে ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো আছে এগুলা শহরমুখী যেন না হয়, শহর থেকে বাইরে চলাফেরা করুক। পৌর এলাকার অটোরিকশা নিয়ন্ত্রণের কোনো তথ্য দিতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পৌর ও জেলা প্রশাসন সহ বিআরটিএ কর্তৃপক্ষ। তবে আইন অমান্যকারী অটো চালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ট্রাফিক রুলস যারা ভায়োলেট করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি, যে জরিমানা হচ্ছে তাদের। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ 1100 ইজি বাইক ও 4100 ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স দিলেও চলাচল করছে এ সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি। যেখানে সেখানে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন না মানায় দিন দিন বাড়ছে যানজট। ব্যাটারি চালিত রিক্সাগুলো এত স্পিডে চলে যে এগুলো নিয়ন্ত্রণ অনেক সময় ড্রাইভাররা করতে পারে না। হাজার হাজার অটো চলছে অনুমোদনবিহীন, তাদেরকে দেখার কেউ নাই। সিএনজি এবং বড় যানবাহনগুলি যেন শহরে ঢুকতে না পারে সেটাকে বাধা দেওয়ার কাজে নিয়োজিত করা আছে। এক্ষেত্রে জনবল কম। নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের আরও তৎপর হতে হবে বলছেন পৌরবাসী। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক। পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ময়মনসিংহের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া অনুযায়ী সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে। এর আগে কর্মশালায় উপদেষ্টা মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে তাকে জমি ইজারা
না দিয়ে যারা মাছ চাষে জড়িত তাদের দেওয়ার উপর জোর দেন। সরকারের কাজ হলো নির্বাচন দেয়া, সরকারের অঙ্গীকার ছিল নির্বাচন দেয়া, ফলে সরকার যে ঘোষণাটা রাজনৈতিক দলগুলোই চেয়েছিল সে অনুযায়ী ঘোষণাও দিয়েছে। ফলে এর বাইরে কারা কি বলছে সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ময়মনসিংহের ভালুকায় অগ্নিকাণ্ডে 18টি ঘর পুড়ে গেছে। মারা গেছেন রফিকুল্লাহ রহমান নামে এক ব্যক্তি। সকালে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আশপাশের ঘর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রফিকুল্লাহ ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পুলিশের অহেতুক মামলা দায়ের সহ নানা হয়রানির অভিযোগ এনে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন সিএনজি চালকেরা। দুপুর 12টা থেকে এই অবরোধ শুরু হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথমে বেশ কয়েকজন সিএনজি চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও চালক যোগ দেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আক্তার জানান, দুপুর 1:30টার দিকে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে যান চলাচল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে টানা 6 দিন দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 2 দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত থাকবে। হিলি কাস্টম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান জানান, পূজার কারণে ভারতীয় ব্যবসায়ীরা আজ থেকে টানা 6 দিনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী হিলি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এদিকে আগামীকাল থেকে টানা 5 দিন সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে প্রাইভেট কারের ধাক্কায় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে। ভোরে কুচিয়ামোড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা পিকআপকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারের 5 আরোহী আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রবিউল নামে একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল রাজবাড়ীতে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় শাহিদা খাতুন ও অনিক নামে 2 জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ নাটোর থেকে তৃতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার বাস চলাচল। গত বৃহস্পতিবার রাত 10টা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিক পক্ষ। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, খোরাকির 100 থেকে 115 টাকা না দেওয়ায় বাস শ্রমিকদের সঙ্গে এক ব্যবস্থাপকের ঝামেলা বাধে। এরপর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কেবল একতা ট্রান্সপোর্টের বাস চলছে। হঠাৎ করে দেখছি কাউন্টার সব বন্ধ, সেটাতে গাড়ি যাচ্ছে না, সেই ক্ষেত্রে তার যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ঢাকা যাওয়া আসা করি, আমার কোনো অসুবিধা ভোগ করতেছি। এগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এগুলো আজ পর্যন্ত কিছু জানি। এই ধর্মঘট মালিক পক্ষ গাড়ি বন্ধ করে দিছে। আমাদের এইসব দাবি দাবা অন্যায় দাবি করেছি, তাই ওনাদের মন পছন্দ হয় নাই, তাই জন্য ওনাদের গাড়ি ওনারা চালাবে না। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় 2 বাংলাদেশি নাগরিককে মারধর করে ও 2টি গরু নিয়ে চলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। গতকাল দুপুরে উপজেলার ধবল সরস্বতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 830 নম্বর পিলার এলাকার কাছে রাশেদুল ইসলাম ও জয়নাল হোসেন নামের 2 জন বাঁশ কাটছিল। এ সময় BSF এসে তাদের উপর অতর্কিতে হামলা চালায় ও মারধর করে। এ সময় গ্রামবাসী BSF এর উপর চড়াও হলে তারা সেখান থেকে বন্দুক উঁচিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তারা কৃষক জাবেদ আলী ও শাহাবুদ্দিনের 2টি গরু নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে বিজিবি জানিয়েছে, মূলত জিরো লাইন বরাবর গরুকে ঘাস খাওয়ানো ও চড়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। লুট হওয়া 2টি গরু ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানায় বিজিবি। পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত ও স্লোগানে সামনে রেখে
সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। মানিকগঞ্জে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা তথ্য অধিকার আইনের প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসকের সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম ও আরটিআই কর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে বের হয় র্যালি। শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে শেষ হয় র্যালিটি। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এছাড়া চুয়াডাঙ্গা, রাজবাড়ী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য ও অধিকার দিবস। জলাতঙ্ক নির্মূলে কাজ করে সবাই মিলে প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সকালে প্রাণী সম্পদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আঞ্চলিক মুরগি খামার কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, 2030 সালের মধ্যে টিকা প্রদানের মাধ্যমে রোগটি নির্মূল করতে কাজ করছে সরকার। পরে কুকুর বিড়ালের মধ্যে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়। চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন করা হয়েছে। শোভাযাত্রা, পোষা প্রাণীদের টিকা প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে নড়াইলে পালিত হয়েছে দিবসটি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম। মেলায় 9টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শন করে। এ সময় কসবা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ ম হারুনুর রশিদ ডালি, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা। নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় 13টি দল। শিক্ষার্থীদের উদ্ভাবিত এসব প্রকল্পের মধ্য থেকে 3টি দল বিজয়ী হিসেবে নির্বাচিত হয়, যারা আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। খাগড়াছড়িতে পরিস্থিতি থমথমে, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। 2 উপজেলায় 144 ধারা বহাল। নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। দেশ জাতির মঙ্গল কামনায় দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি। এবং বিভিন্ন পৌর শহরে ব্যাটারি চালিত অটো রিকশার দাপট, ট্রাফিক আইন না মানায় যানজট, দুর্বিষহ নাগরিক জীবন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।